সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি আফজাল হোসেন। জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে জটিল সমীকরণ রাজনীতিতে। সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে ১০০ জন মনোনীত করার প্রস্তাব ঐকমত্য কমিশনের। এই প্রস্তাবের বিরোধিতা করেছে বিএনপি, সমমনা ৬টি দল ও জোট। জামায়াত ও ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল নিম্নকক্ষ ও উচ্চকক্ষে পিআর পদ্ধতি চায়। এদিকে রাষ্ট্রপতির ক্ষমার বিষয়টিকে আইনি কাঠামোর মধ্যে আনার বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ভোটের আনুপাতিক অঙ্ক। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মাহিদুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এর জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি ভোটের আনুপাতিক অঙ্ক। পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে আজকে বেশ কিছু বিষয়ে ঐকমত্যের খবর আমরা জানতে পেরেছি। মোহাম্মদ রাশেদ খান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আপনারা একটু ভিন্ন আলোচনা, যে গত কয়েক সপ্তাহ ধরে দেখছি যে আপনারা বিএনপির সঙ্গে একটা দূরত্ব, এর আগে যেরকম ছিল বক্তব্য, নানা রকম বক্তব্য, সভা সমাবেশে যে বক্তব্যগুলো আসছে, তাতে মনে হচ্ছে যে বিএনপির সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্ব তৈরি হওয়াটা স্বাভাবিক, নাকি রাজনীতির এটিও একটা কৌশল? ধন্যবাদ আপনাকে। সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা ২০২২ সাল থেকে বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি, একসাথে বিভিন্ন সময়ে লড়াই সংগ্রাম এবং বিভিন্ন ইস্যুতে একই সুরে কথা বলা খুব স্বাভাবিক। কারণ ফ্যাসিবাদ বিরোধী লড়াই যখন আমরা করেছি, আমাদের সবার দাবি তো হাসিনার পতন। তো সেক্ষেত্রে বিএনপির সাথে আমরা যারা একসাথে যুগপৎ আন্দোলন করেছি, সবাই মিলে ৩১ দফা, এবং সেই দফা ছিল রাষ্ট্র সংস্কারের। মোটামুটি রাজনীতিবিদরা বুঝতে পারছিল যে হাসিনার পতন হবে, কিন্তু হাসিনার পতনের পরে যে ধরনের একটা পরিস্থিতি মোকাবেলা করতে হবে, সেক্ষেত্রে আসলে আমাদের পূর্ব প্রস্তুতি কি, সেই প্রস্তুতির অংশ হিসেবেই সংস্কারের বক্তব্য মানুষের সামনে হাজির করা। এবং শুরুতে বিএনপির ২৭ দফা, এরপরে অন্যান্য দলকে সাথে নিয়ে ৩১ দফা। এই দফাগুলো শুধুমাত্র বিএনপির দফা এটি আমি বলবো না। এখানে আমার মতামত আছে, আমি নিজেও ব্যক্তিগতভাবে মতামত দিয়েছি, আমাদের দলের পক্ষ থেকে মতামত দিয়েছি। আমরা গণতন্ত্র মঞ্চের সাথে জোটভুক্ত ছিলাম, সেই সময় একসাথে আমাদের পরামর্শগুলো আমরা দিয়েছি এবং বিএনপি সেগুলো গ্রহণও করেছে। অর্থাৎ রাষ্ট্র সংস্কারের ব্যাপারে এদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল মোটামুটি একমত, এটি আমার কাছে মনে হয়। এখন প্রত্যেকটা দলের সবগুলো চাওয়া তো একই হবে, সেইটা হলে তো সবাই বিএনপি করতো, আবার একই রকম হলে তো সবাই জামাত করতো বা গণ অধিকার পরিষদ করতো। ভিন্নমত তো থাকবেই। এখন জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে, তারা দলগুলোকে একমতে আনার জন্য তারা চেষ্টা করতেছে। কতটুকু একমত আমরা আসতে পারবো এটা আমিও জানি না, আপনিও জানেন না, তবে দলগুলোকে একমতে আনার জন্য চেষ্টা করতেছে। নির্বাচন নিয়ে বিভিন্ন দলের ভিন্নমত আছে, কিন্তু হাসিনার প্রশ্নে, ভারতের আধিপত্যবাদের প্রশ্নে আমরা কিন্তু আবার কেউ ভিন্নমত পোষণ করছি না। নির্বাচন নিয়ে যে ধরনের আলাপ আলোচনা শুরু হয়েছে, এটাকে পজিটিভভাবে দেখতে হবে। গত ৫৩ বছরের ইতিহাসে এইভাবে বসে আলোচনা করা, একের পর এক সংলাপ করা, এটা কি হয়েছে? হয়নি, এখন তো হচ্ছে। সুতরাং বিএনপির তার দলীয় যে ভাষ্য, সেইটা তারা তুলে ধরতেছে, সেটার ব্যাখ্যা হয়তো অন্য দল আপনার যেটা পছন্দ হচ্ছে না সেটার ব্যাখ্যা বিশ্লেষণ করতেছে, তার পাল্টা যুক্তি দিতেছে। এইটাকে গণতান্ত্রিক সৌন্দর্য বলে আমি মনে করি। এই চর্চা বাংলাদেশে শুরু হয়েছে, এটা পজিটিভ। এখন এই চর্চার কতটুকু গৃহীত হবে, কতটুকু হবে না, সেটা আমাদের আগামীতে দেখতে হবে। এখন আমার কথা হলো যে, মনে করেন যে আমরা ১০০টা দফা দিয়েছি আমাদের দলের পক্ষ থেকে, বিএনপি ১০০টা দিয়েছে, প্রত্যেকটা দল 100টা দিয়েছে। আর আমি যদি জেদ ধরে বসে থাকি যে আমার 100টাই মানতে হবে, অন্যথায় আমি বাংলাদেশে নির্বাচন হইতে দিব না, এইটাও আসলে এক ধরনের ফ্যাসিজম। এবং এই মানসিকতা, এই বক্তব্য যারা দিচ্ছে, তারাও আসলে হাসিনার একই ধরনের চরিত্রে তারা রূপায়িত হচ্ছে, তারাও ফ্যাসিস্টের ভূমিকা অবতীর্ণ হচ্ছে বলে আমরা মনে করি। কিন্তু রাশেদ খান, আপনি বলছেন যে বিএনপির সঙ্গে ২০২২ সাল থেকেই যুগপৎভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন, এখনো ফ্যাসিবাদ প্রশ্নে আপনারা সবাই এক থাকবেন। কিন্তু আমরা যখন দেখি যে ধরেন রাজনৈতিক দলগুলোতে মতভিন্নতা থাকবে, একটা রাজনৈতিক দলের এক এক রকম স্ট্যান্ড থাকবে, এটা ঠিক আছে। কিন্তু আবার আপনারা জামাতের সঙ্গেও দেখলাম যে আলোচনা করেছেন, গণমাধ্যমে
প্রথমে রিপোর্ট এসেছিল যে নির্বাচনী একটা জোট করতে যাচ্ছেন, পরে আপনারা আবার সংশোধনী দিয়েছেন। আপনারা কি আসলেই জামাতের সঙ্গে জোট করতে যাচ্ছেন? দেখেন, আপনার দুইটা প্রশ্ন শুনেই কিন্তু আমার হাসির উদ্রেক হয়েছে। এর কারণটা হলো যে দুইটা বিষয়ই আসলে গণমাধ্যমে যেভাবে এসেছে একটাও সত্য নয়। আমি বলছি না যে আপনি মিথ্যা না, বলছেন, আমি তো দুইটা বিষয়ই আমি বললাম। এটাই বলতেছি যে আপনি মিথ্যা বলতেছেন না, কিন্তু গণমাধ্যমে যেটা এসেছে, যারা সংবাদ পরিবেশন করেছে তারা আসলে সঠিক তথ্য পায়নি। অর্থাৎ যারা তথ্য দিয়েছে তারা আসলে সঠিক তথ্য উপাত্ত সাংবাদিকদেরকে দেয়নি। তার দোষটা কিন্তু গণমাধ্যমের না। দেখেন, জামাতের একজন নেতার বক্তব্য, তিনি যেটি আসলে তার যে প্রেস বিজ্ঞপ্তি সেখানে উল্লেখ করেছেন যে গণ অধিকার পরিষদ এবং জামাতের আগামী নির্বাচনে একসাথে নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে। এখন আমি পরবর্তীতে এই সংবাদ দেখার পরে আমি নিজেও কিন্তু প্রশ্ন করেছি, যখন এই ধরনের আলোচনা বা বৈঠক হচ্ছে তখন কিন্তু আমি বিএনপি আয়োজিত যে অগ্রযাত্রা প্রোগ্রাম সেখানে আমি কিন্তু ছিলাম এবং সেখানে আমি বক্তব্য রেখেছি। এবং বিএনপির সাথে আমাদের যুগপৎ আন্দোলনের সম্পর্ক আগেও ছিল, এখনও আছে। আমরা মনে করি যে হাসিনা পালিয়ে গেছে, কিন্তু হাসিনার যে ফ্যাসিজম বাংলাদেশে তৈরি করেছিল সেই অধ্যায়টা এখনো পর্যন্ত শেষ হয়নি। যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, নতুন রাষ্ট্র বিনির্মাণে আমরা একটি জায়গায় পৌঁছাতে পারছি, আমাদের ভিতর ঐক্য ধরে রাখতে হবে। শুধুমাত্র যুগপৎ আন্দোলন না, অন্যান্য যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল, ইসলামিক বলেন, বামপন্থী ছিল, ডানপন্থী বা আপনার মধ্যপন্থী, সকল পন্থীকে আমাদের এক থাকতে হবে। তো আমি যেটা বলি জামাতের বিষয়ে, যেটা আপনি প্রশ্ন করলেন, তো পরবর্তীতে আমি আমাদের দলের যারা সেখানে গিয়েছিলেন তাদের সাথে কথা বললাম। তারা বললেন যে না, এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। তখন কিন্তু আবার জামাতকে এটা জানানো হয়েছে। জামাত সম্ভবত এরপরে সংশোধনী দিয়েছে, কিন্তু বিভ্রান্তি যা ছড়ানোর সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে। তো এর জন্য আমি কি করতে পারি? আমি তো এখন জামাতের বিরুদ্ধে গালিগালাজ করতে পারতেছি না, আমি তো বলতে পারতেছি না জামাত মিথ্যাচার করেছে। মানে একটা বিষয় সেটা হলো, এই মুহূর্তে আসলে আমরা হয়তো আমার ক্ষতি হয়েছে, আমাদের দলের ক্ষতি হয়েছে, অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছে, কিন্তু এখন জামাতের সাথে কি আমি এখন মারামারি করব, গ্যাঞ্জাম করবো? আমরা জানিয়েছি তাদেরকে। এখন তারা যদি এই জিনিসটা তাদের জায়গা থেকে প্রথমত যে ধরনের প্রেস রিলিজ দিল, পরবর্তীতে আমরা জানানোর পরে যদি তারা আরেকটি সংশোধনী না দেয় গণমাধ্যমকে, তাহলে তো গণমাধ্যমে পাল্টা নিউজটা হচ্ছে না। পাল্টা বলতে আমি খারাপভাবে দেখছি না। তো যাই হোক, আসলে আমরা এই মুহূর্তে মনে করছি যে আমাদের ভিতরে একতা থাকা দরকার। যুগপৎ আন্দোলন যারা একসাথে লড়াই করেছি তাদের বিষয়ে একতা থাকতে হবে, এবং একই সাথে ফ্যাসিবাদ বিরোধী লড়াইটা আবার কিন্তু যুগপথের বাইরে অন্যান্য দল যারা ছিল সবাই মিলে করেছি। আমি যখন হাসিনার বিরুদ্ধে একমত হতে পেরেছি, সেটা হওয়ার জন্য কিন্তু সময় লেগেছে না? তো আমি মনে করি যে এই যে বিভিন্ন ইস্যুতে আলোচনা হচ্ছে, বিএনপির মতন বড় দল তারাও 10 বছরের প্রস্তাব শুরুতে তারা কিন্তু অনেক বিচার বিশ্লেষণ করেছে। একটা পর্যায়ে তারা কিন্তু এটি মেনে নিয়েছে, এবং তারা কিন্তু এটা তাদের জন্য মানা তো কঠিন ছিল। এই যে একের পর এক বিভিন্ন ইস্যুতে একমত দলগুলো হচ্ছে, আমি তো এটাকে পজিটিভভাবেই দেখতেছি। আমি মনে করি হয়তো আরও রাষ্ট্রীয় অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যুতে দলগুলো আরও একমতে আসবে। রাষ্ট্র সংস্কারের জন্য, নতুন বাংলাদেশ গঠনের জন্য আমাদেরকে একসাথে কাজ করতে হবে। যে আলোচনা শুরু হয়েছে এইটাকে পজিটিভভাবে আমি দেখতে চাই। আমি মনে করি এই আলোচনার ধারাবাহিকতা থাকলে বাংলাদেশ আসলেই আমেরিকা, ইউরোপের মতন একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা পাবো। জি, মাহিদুর রহমান, সবচেয়ে বড় প্রশ্নটি এনসিপি থেকে করা হয়, বা আরও বেশ কয়েকটি দল এই মন্তব্যগুলো করেন যে বিএনপির কারণেই জুলাই সনদটা পিছিয়ে যাচ্ছে। বারবার যে টাইমলাইন দেওয়া হচ্ছে সেই টাইমলাইনের মধ্যে হচ্ছে না। বিএনপির যে রাষ্ট্রের যে মৌলিক সংস্কারের অনেক বিষয়ে বিএনপি আপত্তি জানিয়ে আসছে, এবং বিএনপিকেই সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে। এবং এনসিপি থেকে যেটি বলা হচ্ছে, এনসিপির নেতা নাহিদ ইসলাম বলছিলেন, গতকালকেই বলেছেন যে শুধুমাত্র একটি দলকেই নির্বাচনে বা ক্ষমতায় আনার জন্যই এই গণভোটটি হয় নাই। যে আপনার কি মনে হয় যে বিএনপি কেন মৌলিক সংস্কারগুলো নিয়ে একমত হতে পারছে না? প্রথমে আপনাকে ধন্যবাদ আমন্ত্রণ করার জন্য। সময় টিভির দর্শকবৃন্দদেরকে আমার সংগ্রামী সালাম, শুভেচ্ছা জানাচ্ছি। আমার পাশে আজকে যিনি আমার সাথে টক শোতে অ্যাটেন্ড করেছেন, রাশেদ খান, তাকেও আমি স্বাগত জানাই। ওনার সাথে আমি একমত, অনেক কথা সুন্দরভাবে বলেছেন। ঐক্যের কোনো বিকল্প নাই। দেখেন, একটা জিনিস, ব্লেম আপনি যে কোনো দলকে দিতে পারবেন, যে কোনো ব্যক্তিকে দিতে পারবেন, ব্লেমটারও যুক্তি থাকতে হবে। যে কোনো ব্লেম দেন, যুক্তি ছাড়া কোনো ব্লেম দেওয়া এটা আবার সঠিক নয়। আমরা যে গত 16-17 বছর আন্দোলন করেছি, আমাদের আন্দোলনটা কী ছিল? ভোটের অধিকার। মেইন প্রাধান্যটা ছিল ভোটের অধিকারটা আদায় করা, জনগণের ক্ষমতা আবার ফেরত নিয়ে আসা। গত 15-16 বছর সেখানে ফ্যাসিস্ট সরকার ছিল, জনগণের কোনো ভোটের অধিকার ছিল না। মানুষ
সিভিল সোসাইটি বলেন অথবা জ্ঞানী গুণী লোকরা দেশের স্বার্থে কোনো কথা বলতে পারেন নাই। এগুলাকে পুনরুদ্ধার করার লক্ষ্যেই আমাদের আন্দোলন ছিল। সুতরাং আমাদের আন্দোলন আমরা কাউকে বাধা দিচ্ছি না, যেটাই হোক, যে জিনিসটাই হবে, যে যেখানে আপনার দেশের স্বার্থে আমরা আজকে উনি রাশেদ খান যেটা বললেন, যে সবাই যদি ঐক্যবোধ করি, আমরা আলোচনার মাধ্যমে করতে হবে। তড়িৎ গতিতে কোনো জিনিস করাই ভালো না। একটা নির্বাচিত সরকার যদি আসে, নির্বাচিত সরকার সেখানে আপনার জনগণের সরকার যদি হয়, তখন দেখবেন যে আপনার সংসদে নিয়ে এগুলো নিয়ে আলোচনা করবে, তারপরে জনগণেরও ম্যান্ডেট নেবে। তড়িৎ গতিতে কোনো জিনিসই করা ভালো না। জিনিসটা হলো একটা চলমান প্রক্রিয়া বাংলাদেশে ছিল। সুন্দর অবাধ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, এবং তত্ত্বাবধায়ক সরকার মাস্ট বি ভেরি নিউট্রাল অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। নির্বাচন গণতন্ত্রের একটা ফান্ডামেন্টাল পিলার। জনগণের ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, একটা কথা আছে না? সুতরাং বাংলাদেশ কাম ফার্স্ট, আমাদের দেশটা আগে আসতে হবে, দেশের স্বার্থ, এবং দেশের স্বার্থের সাথে পুঙ্খাপুঙ্খিভাবে জড়িত আপনার জনগণের স্বার্থ। আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে যেগুলো দেখি, নির্বাচিত সরকার যখনই ক্ষমতায় যায়, বিশেষ করে আমি ইউরোপে থাকি, সেখানে আমরা লক্ষ্য করে থাকি। আমার প্রায় 50 বছরের কাছাকাছি যুক্তরাজ্যে আমি অবস্থান করছি, এবং ইউরোপের বিভিন্ন দেশে আমি আমার ছড়িয়ে ছিটিয়ে আমি গেছি বিভিন্নভাবে রাজনীতির গণতন্ত্রকে উদ্ধার করার জন্য। ইউরোপ, আমেরিকা, কানাডা সহ, ইউকে সহ বিভিন্ন দেশে আমি সেখানে আন্দোলন করেছি। তাদের সাথে আপনার যে লবিং যেটা করার, সেটা আমরা করছি। ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমি ছিলাম, আপনাদের অবগতির জন্য আল জাজিরা বা আপনার TRT ওয়ার্ল্ড অথবা BBC ওয়ার্ল্ডে আমি বিভিন্ন সময় গেছি। আই রেজ মাই ভয়েস, এবং যার কারণে আমি হয়তো দেশে গত 16 বছর দেশে আসতে পারিনি, 16-17 বছর। দি ফিয়ার ওয়াজ যে আমি আসলে হয়তো একটা পারসিকিউশন হয়তো হয়ে যেতে পারে। মানে একটা সরকার যখন আপনার জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়, এবং তাদের হিংসা বিদ্বেষ তারা মানে এস্টাবলিশ করার জন্য তারা যে কোনো ধরনের প্রক্রিয়া তারা নিতে পারে, এবং সেখানে আইনের শাসন ছিল না। সেখানে পুলিশকেও, মানে ল এনফোর্সিং এজেন্সি বিশেষ করে, তারা দলীয়করণ করেছে। না, আগের কথা আগে তো এগুলো হয়েছে, আমরা দেখেই গণঅভ্যুত্থানটা হয়েছে। এখন রাষ্ট্রের যে গত 15 বছরের যেই ক্ষতিটা হয়েছে, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, সেগুলো সংস্কার নেই তো কথাবার্তা উঠছে। তো মৌলিক সংস্কার প্রশ্নে বিএনপির অনেক ক্ষেত্রেই দ্বিমত থাকছে। কোন মৌলিক সংস্কারে বিএনপি দ্বিমত পোষণ করছে? যেমন এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে সব রাজনৈতিক দলগুলো একমত, কিন্তু উচ্চ কক্ষে নির্বাচনটা কিভাবে হবে, পদ্ধতিটা কিভাবে হবে, এটা কি পিআর পদ্ধতিতে হবে নাকি এমপিদের সংখ্যানুপাতিক পদ্ধতিতে হবে, এটিকেই একটা বিএনপি দ্বিমত ধরে রেখেছে। যার কারণে তাহলে তো উচ্চ কক্ষটাই, যদি বিএনপির ফর্মুলাতেই হয় বা বিএনপির মতেই হয়, তাহলে উচ্চ কক্ষটা তো একবারে নিম্ন কক্ষের এক্সটেনশন হয়ে যাবে। এই প্রস্তাবটা কিন্তু বিএনপি প্রথম দিছে, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, এবং এই 31 দফা বিনির্মাণে যে পদ্ধতিটা নিয়ে আসছেন। সুতরাং এটা আলোচনার বিষয়। আমার মনে হয় না বিএনপি এখানে কোনো রিজিড কোনো ইয়ে নিচ্ছে। এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলতেছে। আমার নেতা তো ইতিমধ্যে আপনাদের মানে মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে এগুলো তুলে ধরেছেন। তো বিষয়টা হলো কি, যে আপনার উচ্চকক্ষ আমরা যেখানে থাকি, মনে করেন প্রফেশনেটলি সেখানে তারা সিলেকশন করে অন দি বেসিস অফ পার্লামেন্টারিয়ান সিট ইন দ্য পার্লামেন্ট। সেটা যার যার, বাংলাদেশ হলো আলাদা একটা দেশ। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতির যে কালচার, এগুলো নিয়ে একটা সিদ্ধান্ত দল নিতে পারে, দলের সবার সাথে আলোচনা করে। এটা তো আলোচনা প্রক্রিয়া রয়েছে, এটা বাধার বিষয় নয়। বাধা তো কোনো কিছু দেওয়া হচ্ছে না, এটা একমত হতে হবে। যেটা রাশেদ খান বলেছেন, যে কোনো জাতীয় ইস্যুতে বা দেশের জন্য যেটা মঙ্গল হয়, মানুষের জন্য যেটা মঙ্গল হয়, সেটা বিএনপি কোনো সময় বাধা দিবে না। বিএনপি কাজ করে যাবে আলোচনার মাধ্যমে। বাট কিছু কিছু সংস্কার আছে যেগুলা আপনার তড়িৎ গতিতে করাটাও ভালো না। কারণ হুজুগের সাথে সংস্কার যখন করবেন, ইন এ লং রান গিয়ে আপনার হয়তো দেখবেন যে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে, জনগণের ক্ষতি হচ্ছে। এগুলো হলো একটি নির্বাচিত সরকার যখন আসবে, সেখানে বিশদভাবে এগুলাকে সংসদে নিয়ে আলোচনা করা হবে। জনগণের মধ্যে একটা সচেতনতা তৈরি করতে হবে। ইউ হ্যাভ টু রেজ অ্যাওয়ারনেস টু দ্য পাবলিক এজ ওয়েল। জনগণেরও তো সমর্থনের সেখানে দরকার আছে। কারণ এমন কোনো পদ্ধতি নিয়ে আসবেন না যে পদ্ধতি জনগণও ভালো করে বুঝতে পারে নাই। এই জন্য টেক টাইম অ্যান্ড ডু ইট। গণতন্ত্র তো একদিনে এস্টাবলিশড হয় নাই। যে কোনো সিস্টেম মতো যারা মানে এস্টাবলিশড কান্ট্রি গণতান্ত্রিকভাবে, তারা যারা এস্টাবলিশ, তারাও তো 1 বছরে আর 2 বছরে 6 মাসে আপনি বলছেন যে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি নিয়ে বিএনপি হয়তো তার যে এখন পর্যন্ত যে সিদ্ধান্ত, সেখানে রিজিড থাকবে না।
নিম্ন কক্ষ নিয়ে যে দাবিগুলো আসছে, বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামী আন্দোলন, জামাত ইসলাম থেকে বেশ কয়েকটি দল দাবি করেছে যে নিম্ন কক্ষেও পিআর পদ্ধতি নির্বাচন হতে পারে। আপনার কাছে কি মনে হয়? দেখেন, একটা জিনিস আমি বলি, পিআর পদ্ধতি এটা 170টি দেশে, গণতান্ত্রিক দেশে 91টি দেশে এইসব পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাস্তব যেটা, এই পিআর সিস্টেমটা 1899 সালে প্রথম বেলজিয়ামে এটা এস্টাবলিশড হয় বা শুরু করে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন, এক দেশের একটা পিআর পদ্ধতির সিস্টেমটা অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে, এগুলো আলোচনার বিষয়। এখন যেটা হবে দরকার, যেটা বাংলাদেশের জন্য, আপনি যখন এই পিআর সিস্টেমে যাবেন তখন আপনার দেখবেন যে একটা লোকাল যে এমপি নির্বাচন করার সেগুলো থাকবে না। তখন তো আপনার দল সিদ্ধান্ত নেবে। তো এইটাও তো কাইন্ড অফ একটা ফেসিজমের ভিতরে পড়ে যায়, কারণ আপনার ইচ্ছা মতো আপনি কাকে বসাই দেবেন, এলাকার জনগণের সেখানে কোনো মতামত দেওয়ার কোনো অধিকার থাকবে না। এই জন্য এগুলো আলোচনার বিষয়, জনগণও কী চায় সেটা তো আমাদেরকে বুঝতে হবে। আমি একটা প্রস্তাব দিয়ে দিলাম, হঠাৎ করে মনে করেন যে এই পদ্ধতিতে হতে হবে, কিন্তু এগুলা তো আলোচনার বিষয়, আলোচনায় নিতে হবে। এগুলাতে ওই যে আমরা যদি সব জায়গায়, উনি যেটা বললো আমার ভাই, যে রিজিড হওয়ার কোনো বিষয় নয়, রিজিড না। আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা রাজনীতি যেহেতু করি, যেটা সুন্দর হবে সেটা আমরা সবাই মেনে নিতে হবে দেশের স্বার্থে। কিন্তু এটা আলোচনার বিষয়, আলোচনা করেই এটা মানতে হবে। দেশে বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি মনে করি যত তাড়াতাড়ি পারা যায় বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে সাহায্য করে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। নির্বাচন হয়ে গেলে তখন একটা দেশের মধ্যে একটা সুন্দর সিস্টেম আসবে, আইন কানুনও প্রয়োগ হবে সঠিকভাবে। এখন অনেকেই গা ছাড়া দিয়ে দেশে তাদের নিজের দায়িত্ব পালন করছে, যাদের অ্যাডমিনিস্ট্রেশনে, বিশেষ করে ল এনফোর্সিং এজেন্সিতে, এগুলো অনেকটা দূরীকরণ হয়ে যাবে। জি, আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ রাশেদ খান, যেটি বলছিলেন যে পিআর পদ্ধতির সুবিধা অসুবিধা, সীমাবদ্ধতা, নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আজকে বিএনপির একজন সিনিয়র নেতা রুহুল কবির রিজভী, তিনি বলেছেন যে আনুপাতিক ভোট হলে আরো বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে। মানে আপনার কাছে কি মনে হয়? আপনারা তো পিআর পদ্ধতির পক্ষেই অবস্থান নিয়ে কথাবার্তা বলছেন, আপনার কাছে কি মনে হয় যে আসলেই স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে কিনা? দেখেন, নির্বাচন নিয়ে বিতর্ক হচ্ছে, আলোচনা হচ্ছে, সমাধানও হচ্ছে। এরকম বিতর্ক যতদিন ঐক্যমত কমিশন কাজ করবে থাকবেই। প্রত্যেকটা দল যেহেতু আলাদা আদর্শ এবং দলগুলো আলাদা ভিশন নিয়ে কাজ করে, আলাদা প্রস্তাবনা থাকতেই পারে, কিন্তু এই জায়গাটা আসলে সবাইকে ঐক্যবদ্ধ করা ঐক্যমত কমিশনের দায়িত্ব। যে জনগুরুত্বপূর্ণ বা যেগুলো আসলে প্রয়োজনীয় সেই বিষয়গুলোতে আসলে দলগুলো একমত হচ্ছে কিনা। কিছু বিষয় আছে যেটা না করলেও সমস্যা নাই, এখন সরকার যদি মনে করে এটা করতেই হবে তাহলে সংকট আরো বাড়বে। সুতরাং সরকারকে বুঝতে হবে যে কোন জিনিসটা এই মুহূর্তে আসলে গুরুত্বপূর্ণ। যেমন দেখেন, এই যে কিছু বিষয় নিয়ে আসলে বিতর্ক সৃষ্টি হচ্ছে, খুব স্বাভাবিক, বিতর্ক হওয়া তো অস্বাভাবিক না। ডিবেট হবে, এই গণতন্ত্রের সৌন্দর্যই ডিবেট। কিন্তু সরকারের মেয়াদ মোটামুটি 11 মাসের কাছাকাছি। আপনি যখন সংবাদ কাভার করতে যান, রাস্তা দিয়ে যখন যান, আপনার কি মনে হয় যে কোনো সংস্কার হয়েছে? এই যে জ্যাম, সরকার যদি এই ট্রাফিক সমস্যাটা সমাধান করে ফেলতে পারত, তাহলে মানুষের মনের মধ্যে এক ধরনের স্বস্তি বোধ কাজ করতো যে না, হচ্ছে কিছু দৃশ্যমান, তাই না? দৃশ্যমান সংস্কার, এটা কিন্তু মানুষ দেখতে চায়। দেখেন, পুলিশের সংস্কার করতে কি ঐক্যমতের প্রয়োজন আছে? আপনি একটি পুলিশ কমিশন গঠন করবেন, পুলিশ হবে একটি রাষ্ট্রীয় বাহিনী, কোনো দলের বাহিনী না, সরকারের বাহিনী না। সরকার এবং রাষ্ট্র কিন্তু ভিন্ন জিনিস। যে দল ক্ষমতায় আসে সে সরকার গঠন করে, আর রাষ্ট্র তার নিজ গতিতে চলে। যেমনিভাবে সেনাবাহিনী রাষ্ট্রীয় বাহিনী, পুলিশ রাষ্ট্রীয় বাহিনী। আপনি এখনো পর্যন্ত সেই বাহিনীগুলোর কোনো সংস্কার করতে পারেননি। আপনি কি আসলেই ঐক্যমতের জন্য অপেক্ষা করছেন? আপনি যে শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করতে পারলেন না, এই যে গণহত্যার বিচার, আসামিদেরকে গ্রেপ্তার করা, এটার জন্যও কি ঐক্যমত দরকার ছিল? এরপরে আপনার অর্থনৈতিক সমৃদ্ধি, সেটার কতটুকু উন্নয়ন হয়েছে? আমাদেরকে বলা হলো যে যারা
আপনার বিদেশিরা বিজনেস সামিট বললো যে বিশাল বিনিয়োগ আসতেছে। আসলে এই বিনিয়োগ এসেছে। প্রফেসর ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, তার ওই খ্যাতিকে ব্যবহার করে 11 মাসে বাংলাদেশের জনগণের ভাগ্যের কতটুকু পরিবর্তন হয়েছে। অর্থাৎ সরকার চাইলে অনেকগুলো দৃশ্যমান সংস্কার করতে পারত। মনে করেন আমরা প্রত্যেকটা দল, আমরা এখানে 3টা দল, এখন আমরা আলী রিয়াজ স্যারের কাছে 3টা দল মিলে আমরা কিছু প্রস্তাবনা দিয়েছিলাম না শুরুতে, যে এইগুলো এখন করা দরকার। এই 3টা দলের মধ্যে যতটুকু কমন ছিল সরকার কি চাইলে ততটুকু বাস্তবায়ন করতে পারতো না? দেখেন আমাদের প্রফেসর ইউনূস স্যার বলেছেন এখনো তো সংস্কার শুরুই হয়নি। তার মানে কি? তার মানে এই যে 11 মাস তারা চেয়ারে বসে জাস্ট আরাম এসে জীবনটা কাটাচ্ছে। সংস্কার হয়েছে কাদের জানেন? উপদেষ্টাদের পোশাকের সংস্কার হয়েছে, তাদের আর্থিক অবস্থার সংস্কার হয়েছে, তাদের আত্মীয় স্বজনের চাকরি বাকরি হয়েছে বিভিন্ন জায়গায়। এরপরে তাদের একটি দল গঠিত হয়েছে, উপদেষ্টাদের একটি দল গঠিত হয়েছে। এই যে তাদের উন্নয়ন, তাদের সংস্কার, এর বাইরে আপনি একজন সাংবাদিক হিসেবে আপনার কতটুকু সংস্কার হয়েছে? একজন রাজনীতিবিদ হিসেবে আপনার সেই রাজনৈতিক সংস্কৃতির কতটুকু পরিবর্তন তারা করার উদ্যোগ নিয়েছে? কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে যে সরকার কোনো কিছুই করতে পারেনি, এখন দৃশ্যমান করে পরিবর্তন হয়নি, রাজনীতিবিদদের আচরণ কি পরিবর্তন হয়েছে? আমি ওইখানেই তো আসতেছিলাম। আমি তো ওইটাই বললাম যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে, এর জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে, মানুষের কাছে যেতে হবে, দলগুলোকে ডাকতে হবে। এই যে সমাজে বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত অন্যায়, অনিয়ম, দখলদারিত্ব, চাঁদাবাজি, ধর্ষণ চলছে না? আওয়ামী লীগের আমলে আমরা যা যা দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যদি একই ধরনের চিত্র আমাদের দেখতে হয়, তাহলে সরকারকে মানুষ কি বলবে? যে আগেই তো ভালো ছিলাম। অনেকে তো বলতেছে, অনেকে এই কথাগুলো বলা শুরু করে দিয়েছে, আমরা বলছি না, অনেকে বলা শুরু করে দিয়েছে। এই বলার সুযোগটা কে দিল? আপনি সেনাবাহিনীকে মাঠে রেখেছেন। আমি এর সঙ্গে একটু অ্যাড করি, গতকালকার শোতে এনসিপির একজন নেতা এসেছিলেন, তিনি বলছিলেন যে আসলে বিএনপি রাষ্ট্র ফাংশনাল হোক এটি আসলে করতে দিচ্ছে না, বা এই সরকারের ভেতরেও একটা সরকার আছে, তারা এগুলো অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত করা হচ্ছে। দেখেন, ক্ষমতা কার হাতে, দায়িত্ব কার হাতে? বিএনপির হাতে, আমার হাতে, আপনার হাতে। আপনারা দায়িত্ব নিয়েছেন। এনসিপির নেতারা এখনো পর্যন্ত উপদেষ্টা হয়ে বসে আছে, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তারা তো এনসিপির নেতা। এটা তো অস্বীকার করার কিচ্ছু নাই। তাদের 2জন উপদেষ্টা আছে, অন্য কোনো দলের উপদেষ্টা নাই। এখন সমাজে যা কিছু হয়, যিনি সরকার থাকেন, মানুষ কিন্তু তার বিরুদ্ধে আন্দোলন করে, তার বিরুদ্ধে কথা বলে। এখন হাসিনার সময় যখন তনু ধর্ষণের শিকার হয়েছে, তখন যারা আন্দোলন করেছে তারা কিন্তু হাসিনার বিরুদ্ধেই কথা বলেছে, যে হাসিনা রাষ্ট্রকে নিরাপদ করতে পারে নাই। ক্যান্টনমেন্টের ভিতরে ধর্ষণের ঘটনা ঘটেছে, বলে নাই মানুষ? যে ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটা ঘটনার জন্য সরকারকে দায়ী করা হয়েছে, অর্থাৎ হাসিনাকে দায়ী করা হয়েছে। ঠিক একইভাবে দেখেন, আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের সৌভাগ্য যে এখন কিন্তু মানুষ কোনো কিছুর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধরতেছে না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো দায় নিতে হবে। আপনি কেন এখনো পর্যন্ত ভোটের পরিবেশের জন্য উদ্যোগ নিচ্ছেন না? আপনি বলছেন যে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যদি আগামীতে জাতিকে উপহার দিতে না পারি, তাহলে নিজেদের কাছে অপরাধী বোধ মনে হবে এবং এদেশের জনগণ আমাদেরকে ক্ষমা করবে না। কিন্তু আপনি পুলিশকে দিয়ে কাজ করাতে পারতেছেন না, আপনি যৌথ বাহিনীকে দিয়ে কাজ করাতে পারতেছেন না। হয় আপনি পারতেছেন না, অথবা আপনার অযোগ্যতার কারণে তারা আপনার কথা শুনতেছে না, দুইটার একটা। আমি শেষ করি। তো সেক্ষেত্রে আপনি যদি এখন পুলিশকে কাজ করাতে না পারেন, আপনি কি এমন দেবতা হয়ে যাবেন যে 6 মাস পরে আপনি এই পুলিশকে দিয়ে কাজ করাবেন? আপনি 6 মাস পরে যৌথ বাহিনী আপনার কথা শুনবে? তার মানে কি? তার মানে ফাংশনটা আগে থেকেই হওয়া দরকার ছিল। এনসিপি যে নেতা আপনাকে এই কথা বলেছেন, আমি তাকে প্রশ্ন করতে চাই, আপনার 2জন উপদেষ্টা আছে, তাদের দপ্তরে কেন দুর্নীতি হয়? তাদের দপ্তরে কেন সংস্কার হয়নি? আচ্ছা, আপনি তো, আপনার বিরুদ্ধে আমরা দেখলাম যে অনেকে অভিযোগ দিচ্ছে, আমরা দেখেছি যে অনেক যারা গণতন্ত্রের পক্ষে সাংবাদিক ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ, আবার যারা ফেসিবাদের পক্ষে ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ থাকবেই। এই যে অভিযোগ এইভাবে দিয়ে অভিযোগের গুরুত্ব নষ্ট করা, এগুলো কারা করছে? বিভিন্ন মিডিয়া হাউস দখল করার জন্য কারা গিয়েছে? আমার বিরুদ্ধে অভিযোগ এসেছে, আমি কোনো সাংবাদিকের চাকরিচ্যুত করেছি? তো যে সকল নতুন বন্দোবস্তের নেতারা এগুলো করেছে, তাদের বিরুদ্ধে তারা কতটুকু ব্যবস্থা নিতে পেরেছে? গণঅভ্যুত্থানের নায়কদেরকে কেন্দ্র করে মানুষ স্বপ্ন দেখা শুরু করেছিল যে আবাবিল পাখি এসেছে, রাষ্ট্রকে এরা পরিবর্তন করে ফেলবে।
তারা কি করলো? সচিব নিয়োগ দিল, প্রশাসক নিয়োগ দিল, বিভিন্ন জায়গায় ছাত্র প্রতিনিধি নিয়োগ দিল, দুর্নীতি, ঘুষ, অন্যায়, তাদের এপিএসরা দুদকে দৌড়াচ্ছে। 11 মাসে যদি তাদের এপিএসদেরকে দুদকে দৌড়াইতে হয়, ক্ষমতার পরিবর্তন হলে উপদেষ্টাদেরকে যে দুদকে দৌড়াইতে হবে না, তার নিশ্চয়তা কি? জি। আপনি দেখেন, রাশেদ খান, আপনার কাছে আবার আসবো একটু। মাহিদুর রহমান ভাই, আপনার কাছে যেতে চাই যে লন্ডনে আপনি অবস্থান করেন বা থাকেন, ওইখানে রাজনীতির সঙ্গে জড়িত। লন্ডনে যে বৈঠকটি হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের, বৈঠকের পরে রাজনীতিতে এখন পর্যন্ত সুবাতাসই বলবো যে নির্বাচন কেন্দ্রিক একটা যে ধোঁয়াশা ছিল সেটি কেটে গেছে বলে বিএনপির তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু লন্ডনের বৈঠকের পর কিন্তু এখন পর্যন্ত নির্বাচন বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেনি, এবং সিসির সঙ্গে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হলো, এরপরেও সিসি এই বিষয়টি স্পষ্ট করেন নাই, বা কি আলোচনা হয়েছিল সেই বৈঠকে এটিও কিন্তু আমরা জানতে পারি নাই। বিএনপি কি এখনো নিশ্চিত যে আসলে ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট হবে? আসলে বৈঠকটা হওয়া প্রয়োজন ছিল, আমি মনে করি ইট ওয়াজ এ গুড ইনিশিয়েটিভ। বৈঠকে আলাপ আলোচনা করার সময় আমি এদেশে ছিলাম, আমি ছিলাম না সেখানে, আমার নেতা ছিলেন, নেতার সাথে বৈঠক হয়েছে। বিষয়টা হইল নেতার সুস্পষ্ট বক্তব্য বারবারই আসতেছে। উনি সবসময় দাবি করেছেন যে যত তাড়াতাড়ি পারা যায় এই ফেব্রুয়ারির ভিতরে যদি ইলেকশনটা হয় ভালো, কিন্তু আমরা কাউকে ডিস্টার্ব দিতে চাচ্ছি না, এখনও ডিস্টার্বটা না দিতে চাচ্ছি না। এই জন্য আমরা এই দেশটাকে এগিয়ে নিতে চাই, সুন্দর একটা পরিবেশ, রাজনৈতিক পরিবেশ রেখে, যাতে আগামীতে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হয়। আমি একটা কথা বলি, নির্বাচনের কোনো বিকল্প নাই, নির্বাচন দিতেই হবে। কারণ এটা জনগণের, এটা গণপ্রজাতন্ত্রী একটি রাষ্ট্র বাংলাদেশ, এখানে জনগণের রায় নিতে হবে, নিয়ে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রেশারটা বিএনপি থেকে সবসময় ছিল। শেখ হাসিনা শুরু থেকেই আমরা বারবার বলছি আমরা নির্বাচন চাই, আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই। এগুলো আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটিকেও বারবার বলছি। এখন আমরা যেটা বলতেছি এই ডক্টর ইউনূস সাহেবের সরকারকে, উপদেষ্টাদেরকে, যে আপনারা এই পদ্ধতিতে যান যত তাড়াতাড়ি পারেন না। সংস্কারের বিষয় এটা আমার ভাই উনি অলরেডি তুলে দিয়েছে, আমি ওনার সাথে একমত, তুলে ধরছেন যে সংস্কার যেগুলো প্রয়োজন টু অ্যারেঞ্জ এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, ক্রেডিবল একটা ইলেকশন করার জন্য যেগুলো প্রয়োজন সেইগুলাই তারা সংস্কার করবে ইমিডিয়েটলি, করে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে দাপিয়ে যাবে। এবং পরবর্তীতে যখন একটা নির্বাচিত সরকার আসবে তখন সেইগুলো নিয়ে আলোচনা, এটা জনগণের তখন রায়। নির্বাচিত সরকার মিন্স জনগণের প্রতিনিধি সেখানে সংসদে, এগুলো নিয়ে আলোচনা। কিন্তু অতীত অভিজ্ঞতা তো খুব খারাপ। অতীতে তো রাজনৈতিক দলগুলো সংস্কারের বিভিন্ন সময়, যে 111-এর সময় তো সুপারিশগুলো এসেছিল, এর আগে 3 জোটের রূপরেখা ছিল সংস্কারের, রাষ্ট্র সংস্কারের, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তো সেগুলো করে নাই। শুনেন, এটা আমাদেরকে, আমরা যখন ক্ষমতায় গেছি, আমরা তো কেয়ারটেকার গভর্নমেন্ট বিএনপি শুরু করলো, মানে আওয়ামী লীগের এবং জামাতের তারা ঐক্যবদ্ধ হয়ে যখন আন্দোলন করলো 96 সালে, তখন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের, উনি তখন তড়িৎ গতিতে এটা সংসদে নিয়ে এটা ফাঁস করে দিয়েছেন। কারণ সংসদ হইল গণতন্ত্রের একটা শীর্ষস্থান, একটা পবিত্র স্থান। এখানে বসে দেশের স্বার্থে পলিসি বানানো হবে, জনগণের স্বার্থে পলিসি বানানো হবে। সংসদকে আমরা হাইয়েস্ট লেভেল অফ প্রায়োরিটি সবসময় দিতে হবে গণতান্ত্রিক পলিটিক্সে, যেটা আমরা উন্নত বিশ্বেও দেখি। ম্যাগনা কার্টারের যে পলিসি 800 ইয়ার্স 700 ইয়ার্স এগো, সেটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা দেখছি যে সবসময় তারা রাষ্ট্র ক্ষমতায় যখন যায় তখন সেই পলিসিটাকে তারা রাষ্ট্র পরিচালনায় প্রেসক্রাইব করে, এবং আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে অনেক সময় সেইগুলো ফলো করে না। বাট গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ওই যে আমার ভাই যেটা বলছেন যে বিভিন্ন দলের বিভিন্ন মত থাকবে, এটাই বহুদলীয় গণতন্ত্রের যে বিউটিনেস, যেটা মতামত থাকবে। বাট এগুলো নিয়ে তো আমরা দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু আমরা তো এখন ডিস্টেন্স তৈরি করতে পারি না। আমরা দেখছি যে আজকে দেখেন বিদেশি, বিশেষ করে আমি যে দেশে থাকি সেখানেই আপনার পার্লামেন্টে একে তছনছ করে ফেলে, বুঝছেন, কিন্তু আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ আসে না। তছনছ করে কত কথা বলে, পলিসিগত হয়, যার যার দলের পলিসি নিয়ে কথা বলবে, এটাই তাদের রাজনৈতিক আদর্শ। আজকে আমি বিএনপির আদর্শে কথা বলবো, রাশেদ খান তার দলের আদর্শে সে কথা বলবে, এটাই তার রাইট, তার লেজিটিমেট রাইট। ভিন্ন দল যদি তা না থাকে, ভিন্ন মত না থাকে, সেখানে তো আপনি রাইট রং কোনটা বুঝবেন? এইগুলাই নিয়েই আপনার ঐক্যমত পোষণ করতে হবে। যখনই আমরা দেখবো আলোচনা হচ্ছে, মত দ্বিমত হচ্ছে, কিন্তু এর মধ্যে আমরা আলোচনার মাধ্যমে একটা চুজ করে নিবে দেশের স্বার্থে,
যেটা দেশের জন্য বলা হয়, জনগণের জন্য। রাজনীতি করতেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য, আপনার দলের জন্য তো না। এটা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এটাই তো বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের পথে কি বিএনপি এখন আছে? আমি মনে করি এখনো আছে, বিদায় এখন আমরা টিকে আছি। যখন আমরা হারিয়ে যাব তখন আমরা ধ্বংসের পথে চলে যাব। আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন দিচ্ছি। আমি মনে করি গত 15, 16, 17 বছর যে নির্যাতন নিপীড়ন হয়েছে, শহীদ জিয়ার আদর্শের সৈনিকরাই কিন্তু তারা টিকে আছে। এখনকার যে বিদ্যমান দেশের পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক না, কোনো কিছুই স্বাভাবিক না, সেই প্রেক্ষাপটে আগামী নির্বাচনটা সুষ্ঠু কতটুকু হবে বলে আপনার কাছে মনে হয়? আমার মনে হয় যে সুষ্ঠু তো হতে হবে। আমাদের নেতা বারবার বলেছেন আমাদের নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে, আগামী নির্বাচন কিন্তু খুব কঠিন হবে। এই জন্য উনি বারবার ক্যান্ডিডেটদেরকে বলছেন বা নেতাকর্মীদেরকে বলছেন যে জনগণের পাশে গিয়ে দাঁড়ান, লেট দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, তাদেরকে ডিসাইড করতে দেন হু ইজ দ্য রাইট ক্যান্ডিডেট। এবং এখানে যে রাজনীতি অনেক সময় আপনার ডিফিকাল্ট হয় ওইসব নেতাদের জন্য যারা জনবান্ধব নেতা নয় বা কর্মী বান্ধব নেতা নয়, তাদেরকেই উদ্দেশ্য করে যেটা বলা হচ্ছে যে গো টু দ্য পিপল অ্যান্ড টক টু দেম, তারপরে তাদের সাপোর্ট নিয়ে আপনারা আসেন। কঠিন ইলেকশন হওয়া উচিত আমি মনে করি। সুষ্ঠু অবাধ নির্বাচন এটা কঠিন হবে। আর যদি আপনার জোরপূর্বক নির্বাচন হয়, এটা তো কঠিন হওয়ার, এটা আরেকটা ফেসিস্ট নির্বাচন হবে 14 সালের বা 18 সালের বা 24 সালের যে নির্বাচন করতে চাইছিল, এইভাবেই হবে। সুতরাং আমরা সবসময় সুষ্ঠু অবাধ নির্বাচনের পক্ষে। আমরা পিছনের দরজা দিয়ে কোনো সময় ক্ষমতায় আসতে চাই না। আমরা ভবিষ্যতে আসবো না ইনশাল্লাহ। আমি মনে করি যে আমার নেতা এই ব্যাপারে অটল। ওনার বিভিন্ন বক্তব্য জনগণের সামনে তুলে ধরেছেন, প্রত্যেকটা সিদ্ধান্তই এখানে বলেছেন যে আগামীতে রাষ্ট্র বিনির্মাণে উনি যে সব দ্বিকক্ষ পার্লামেন্ট করবেন বা যোগ্য মানুষদেরকে নিয়ে আগামীতে আপনার সরকার গঠন করার জন্য, ইভেন যারা গণতান্ত্রিক আন্দোলনে যারা ঐক্যমত পোষণ করেছেন তাদের সাথেও আলোচনা করে আগামীতে কীভাবে সরকার গঠন করবেন, এগুলো আমার নেতার মানে মাথার মধ্যে আছে। আমি মনে করি যে এসব জিনিস, বিষয়টা হইল চিন্তার বিষয়। রাজনীতি এত সহজ নয়। রাজনীতি হুট করে কোনো সিদ্ধান্ত বা হুট করে কোনো কথা বলা এটাও উচিত না। রাজনীতিতে বুঝে শুনে কিছু কথা বলা উচিত। এটা যেহেতু বিশাল একটা বিষয়, রাষ্ট্রের কাঠামো তৈরি করা বা জনগণের স্বার্থ নিয়ে আপনি চিন্তা করবেন, এগুলোতে সময়ের দরকার। এই জন্য সংস্কারটা যেভাবে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট চাচ্ছে যে তাদের সময়ে সব সংস্কার তারা করে গিয়ে তারা একটা নির্বাচন দিবে, তাহলে তো গণতন্ত্র সংবিধান ভায়োলেশন হচ্ছে। এটা 1 বছরের, এখানে 3 মাসের জায়গায় আসলে একটা সুন্দর নির্বাচন যদি করে দিতে পারতেন ভালো হইতো। কিন্তু 1 বছর চলে গেল, আরও যদি 1 বছর চলে যায় এটা কিন্তু সঠিক হবে না। জি, মোহাম্মদ রাশেদ খান, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের হাতে সময় আছে মাত্র 2 মিনিটের মতো। তো যেটি মাহিদুর রহমান বললেন যে রাজনীতি কঠিন বিষয়, রাজনীতি কঠিন বিষয়, মানুষ রাজনীতি নিয়ে খুব একটা ভাবে না, বা বাংলাদেশের মানুষ রাজনীতি সচেতন নয়। তো আগামী নির্বাচনে ভোটের সমীকরণটা কেমন হতে পারে আপনার কাছে কি মনে হয়? আগামী নির্বাচনে অন্যান্য সময়ে যে ইলেকশনটা হয়েছে তার থেকে ভিন্ন হবে। এক্ষেত্রে নতুন দল বা যারা ইয়াং, তাদেরও একটি অবস্থান থাকবে বলে আমি মনে করি। এবং এই নির্বাচনটা আমার ব্যক্তিগতভাবে যেটি আমার অভিমত, সেটি হলো, দেখেন, এই নির্বাচনে যদি হানাহানি, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি হয়, তাহলে সব থেকে বেশি বেনিফিটেড হবে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ কিন্তু একটা পরিবেশ, অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক এর জন্য ওয়েট করতেছে, এবং সেই পরিবেশের ভিতরে ঢুকবে কিন্তু আওয়ামী লীগ। হয় মনে করেন যে আমার সাথে ঢুকবে বা বিএনপির সাথে ঢুকবে, ঢুকে সে কিন্তু আসলে এমন একটা ভূমিকায় অবতীর্ণ হবে, দেশে আরেকটি যুদ্ধ অবস্থা তৈরি হবে। এই জন্যই আমরা বারবার বলছি একতা একতা একতা। ফেসিবাদ বিরোধী শক্তির ভিতরে মত পার্থক্য থাকবে, কিন্তু সমালোচনার ভাষা এমন যেন না হয় যে ও আমার শত্রু, আমি তার শত্রু। এরকম যদি হয়ে যায় তাহলে এটার জন্য তো আওয়ামী লীগ মুখিয়ে আছে। সুতরাং আমি সবার প্রতি বিএনপি, গণ অধিকার পরিষদ, আমার নিজের দলও, এমনকি জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, এনসিপি, অন্যান্য যত দল রয়েছে, বামপন্থী, মধ্যপন্থী, ইসলামিক দল, সবার প্রতি আমার আহ্বান যে আপনাদের সহনশীল, ধৈর্যশীল হতে হবে। বিশেষ করে তৃণমূলে যে সকল দলের নেতাকর্মীরা কাজ করছে তাদের ভিতরে সহনশীলতা গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা যারা সিনিয়র পলিটিশিয়ান রয়েছি, আমরা কিন্তু এক টেবিলে বসতেছি, আলোচনা করতেছি, কথা বলতেছি। তৃণমূলে আবার এটা হচ্ছে না। তৃণমূলে নিজেদের ভিতরে দ্বন্দ্ব, সংঘাত, নিজেদের ভিতরে একে অপরকে সহ্য না করার মানসিকতা, ক্ষমতার অপব্যবহার করা,
ভাইও আমার সাথে একমত হবে, এগুলো কিন্তু তৃণমূলে বেশি সমস্যা। অর্থাৎ True, true. এই যে তৃণমূলের এই সংকটের কারণে কিন্তু বদনাম হচ্ছে সিনিয়র নেতাদের, সেটি আমাকে বলেন, বিএনপিকে বলেন, জামাতকে বলেন। সুতরাং এই মুহূর্তে সব থেকে বড় দায়িত্ব প্রত্যেকটা দলের, সেটি হলো নিজ দলের নেতাকর্মীদেরকে কন্ট্রোল করা, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা, তাদেরকে প্রশিক্ষিত করা। নতুন বাংলাদেশ গঠনে নতুন চিন্তা ছাড়া, নতুন নেতৃত্ব ছাড়া, সততা ছাড়া, যোগ্যতা ছাড়া কোনোভাবেই নতুন বাংলাদেশ ওই পুরাতন আমলের চিন্তা আর রাজনীতি দিয়ে বিনির্মাণ করা যাবে না। এই জন্য আমরা বারবার বলছি যে শুধুমাত্র রাষ্ট্র সংস্কারের চিন্তা করতেছেন, ব্যক্তি সংস্কারের চিন্তা তো করতেছেন না। সুতরাং সরকারের দায়িত্ব, দলগুলোর দায়িত্ব এই মুহূর্তে মানুষের কাছে সেই ক্যাম্পেইনটা করা। আসুন আমরা রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আমরা ব্যক্তি সংস্কারের কথা বলি। সবাইকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।